হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ভাইব্রেন্ট বোর্ডস। আশা করি সকলে ভালো রয়েছো। আমি তোমাদের বেঙ্গলি টিচার। যেমন কি তোমরা জানো, আমরা তোমাদের যে টেক্সট বুক রয়েছে সেখানে আমরা আদ্রণী পড়েছি এবং তোমাদের আমি বলেছি যে তোমাদের যে সাহিত্যের পার্টটা আছে সেটা আমরা পাশাপাশি তোমাদের তার উপর ক্লাস দেবো আমি, তাই তো। তো আজকে থেকে তার ক্লাস শুরু হচ্ছে অ্যান্ড আজকে থেকে আমাদের ফার্স্ট অফ অল ফেস ক্যাম্প শুরু হলো। এবার দেখো, আমার তো পিপিটিতে ওয়ার্ক করতে হয় আর আমার কাছে স্মার্ট বোর্ড নেই আর হোয়াইট বোর্ডে তো হবে না, তাই আমি তোমাদের এইরকম একটা সেট আপে আর কি দিব আর কি ভিডিও। ওকে, এখন থেকে ফেস ক্যাম। তো চলো, এখন আর বেশি কথা না বলে শুরু করি ক্লাস। তো হ্যাঁ, আমি তোমাদের বেঙ্গলি টিচার। তো চলো। ওকে, খুব গরম, কারণ ফ্যানটা কিছু দেওয়া নেই অ্যান্ড সাউন্ডে একটু ইস্যু হতে পারে, কারণ একটু অন্য সেট আপে রেকর্ড করা হচ্ছে। ম্যানেজ করে নিও, আমরা সাউন্ডের উপর সামনে কাজ করবো, আরও ভালো সাউন্ড আসবে। ওকে, তো চলো। তো দেখো, বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা। ওকে, এটা অ্যান্ড সুরি মানুষের আদিমতম ভাষা ও প্রাচীন সংস্কৃত, উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার পার্ট 1। এবার ফার্স্ট অফ অল আমি তোমাদের বলে দিই যে আমি তোমাদের এটা কীভাবে পড়াবো। দেখো, তোমাদের যে সাহিত্য বইটা রয়েছে এর প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে কি যে বাংলা গানের ইতিহাস। ওকে, তো বাংলা গানের ইতিহাস নিজের মধ্যে খুব বড় একটা চ্যাপ্টার, ঠিক আছে। একটা ইতিহাসের মতো আমরা ইতিহাস পড়বো, তো সেটাকে তো একদিনে করানো সম্ভব না। তারপর একটা বিষয় কি যে এখানে যে টেক্সট বুকে যে তোমাদের পরপর যে লাইন অনুযায়ী যে রয়েছে, তো এইগুলো যদি আমি তোমাদের এখন পড়াতে যাই তোমাদের বেকার সময় নষ্ট হবে, কারণ তোমাদের হাতে এখন হয়তো মেবি 50 ডেজ আছে, ঠিক আছে। তো আমি কমপ্লিটও করতে পারবো না, যেটা সত্যি কথা বলতে গেলে। তাই আমি কি করেছি, আমি তোমাদের প্রত্যেক দিন, ধরো আপাতত বাংলা গানের ইতিহাস চলছে তো, ঠিক আছে। তো এর মেবি 3 থেকে 4টা পেজ আমি নিয়ে আসবো। এই 3 থেকে 4টা পেজে মেইন যেটু ইম্পর্টেন্ট বিষয় রয়েছে সেটার আগে সংক্ষিপ্ত রূপরেখা সংক্ষিপ্ত আলোচনা আমি তোমাদের করব। ওকে, এই 3 থেকে 4টা পেজের মেন। দেন আমি ওই 3 থেকে 4টা পেজে মোস্ট টপ 30+ এমসিকিউ করাবো। যা 30 হতে পারে, 40 হতে পারে, 50 হতে পারে, পেজ অনুযায়ী ডিপেন্ড করবে অ্যান্ড ক্লাসের ডিউরেশন প্লাস তোমাদের টাইমিং কতটা রয়েছে এক্সামে সেটার উপর ডিপেন্ড করবে। ওকে, তো আপাতত যেমন ধরো আজকে আমি 2টো পেজ নিয়ে এসি, প্রথম দিন কম করে তোমাদের পড়াবো এবং 30টা এখানে এমসিকিউ রয়েছে এবং এই 2টো পেজের সংক্ষিপ্ত বর্ণনা আমি তোমাদের দেবো। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, দাদা যে তুমি তো এইভাবে করাবে, ঠিক আছে, কিন্তু আমরা কীভাবে বুঝবো যে কোনটা পেজ, রাইট? এখন সেটা যখন আমি তোমাদের দেখাতে যাই তোমাদের মাথা গুলিয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা এই সিরিজটা ডাইরেক্টলি কমপ্লিট করে নাও। এর একটা আমি এক্সট্রা প্লেলিস্ট করে দেবো। তো যারা পরে দেখছো সেই প্লেলিস্টটা কিন্তু রেগুলারলি ফলো করবে, তোমাদের এক্সামের আগে কিন্তু প্লেলিস্ট কমপ্লিট হয়ে যাবে। তো এই প্লেলিস্টটা যদি একবার করে নাও তাহলে আশা করি তোমাদের এই বইটা থেকে আর বেশি কিছু পড়তে হবে না। অবশ্যই বইটা একবার পড়ে নেবে অবশ্যই, বাট প্লেলিস্টটা কিন্তু অবশ্যই ফলো করবে। কারণ ওটা দেওয়া সম্ভব না যে আজকে কোন 3-4টা পেজ থেকে আমি নিয়ে এসেছি। তো আশা করি বুঝতে পেরেছি। অ্যান্ড আরেকটা বিষয় তুমি লক্ষ্য করছো হয়তো, আজকে আমি তুমি দিয়ে কথা বলছি। তো তোমার বলো, তোমার তুই দিয়ে বলবো না তুমি দিয়ে বলবে, এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, তো চলো শুরু করা যাক। তো পার্ট 1। তো পার্ট 1-এর প্রথম যে পর্ব রয়েছে, প্রথম পর্ব এরকম পর্ব রয়েছে। তো প্রথম পর্ব হচ্ছে কি সূচনা ও বাদ্যযন্ত্রের উদ্ভব। তো কীভাবে এই বাদ্যযন্ত্রের উদ্ভব হলো এবং এই গানের যে ইতিহাস, গান যে সৃষ্টি হলো সেটা সূচনা কীভাবে হলো সেটা আমরা জানবো এবং এখানে সঙ্গীতের উৎপত্তি, ষড়যন্ত্রের শারীরিক বিবর্তন ও বাঙালি আদি বাদ্যযন্ত্রের শ্রেণীবিভাগ সম্বন্ধে আমরা জানবো। ওকে, তো দেখো, সঙ্গীতের আদি রূপ ও ভাষার জন্ম। মানুষ যখন কথা বলতে পারতো না তখন সুর দিয়ে সে মনের আনন্দ, ভয় ও অনুভূতি প্রকাশ করতো। অর্থাৎ আগেকার যুগে যে লোক ছিল, আদিম যুগ, যারা ছোটোবেলায় ইতিহাস পড়েছ বা এটা শুনে থাকবে যে আগেকার লোক তো কথা বলতে পারতো না, তাই না? তো তখন কিন্তু মানুষ কীভাবে নিজের মনোভাব প্রকাশ করতো, সেটা কোনো আনন্দ হোক বা ভয় হোক বা কোনো অনুভূতি হোক, সেটা কি সুর দিয়ে। অর্থাৎ কারো যে ভয় লাগে তাহলে তো ভয়ের মতন ধরে কিছু একটা আওয়াজ করলো, যখন তার খুশি তখন খুশিতে, এক কথায় বলতে গেলে তোমরা যারা বোবা লোকগুলোকে দেখেছো, বোবা বা একটু পাগল টাইপ, তারা দেখবে যারা কথা বলতে পারে না, তারা দেখবে যখন খুশি হয়ে কিরকম হাততালি দেয়, একটু মুখের ভঙ্গি কীরকম করে একটা আওয়াজ বের করে, যখন তার দুঃখ থাকে তখন একটা আওয়াজ বের করে, সেটা ইমাজিন করো। সেই জিনিসটা কিন্তু আগেকার লোক করতো। তখন আগেকার লোক তো কথা বলতে জানতো না, সিম্পল। তবে কি প্রকৃতি অনুকূল পশু পাখির ডাক, কীভাবে এই তোমার যে সঙ্গীতের আসলো, কীভাবে আসলো, এটা আমরা প্রথম হচ্ছে কি আদিমতম ভাব প্রকাশ, মানুষের আদিমতম যে ভাব প্রকাশ, অর্থাৎ একটা সুর বেরোতো মুখ থেকে, যেটা ভয়ে একটা আলাদা আওয়াজ বা তোমার হচ্ছে খুশির একটা আলাদা আওয়াজ, এরকম। দেন আরেকটা কি প্রাকৃতিক অনুকরণ, কি পশু পাখির ডাক, প্রকৃতির শব্দ অনুকরণ করার মাধ্যমে মানুষের মধ্যে প্রথম সুর জেগে ওঠে। তো মানুষের মধ্যে প্রথম সুর কীভাবে জেগে ওঠে? পশু পাখির ডাক। পশু পাখির ডাক তোমরা সকলে শুনেছো। প্রকৃতির বিভিন্ন শব্দ, ধরো গাছ নড়ছে তার একটা শব্দ, কোনো একটা ফল দেখো নিচে পড়ে গেল, আর এরকম হাওয়ার একটা শব্দ হয়ে থাকে।
প্রকৃতির বিভিন্ন শব্দ তোমার জানোই। তো সেখান থেকে মানুষ কিন্তু প্রথম কি সুর জেগে ওঠে মানুষের। ওকে, এবার আমরা পড়বো কি ষড়যন্ত্রের বিবর্তন। শব্দ অনুকরণের এই চেষ্টা মানুষের বাদ্যযন্ত্র তথা গলার ষড়যন্ত্র, যাকে আমরা লারিংস বলি, দ্রুত বিবর্তিত করে ভাষার জন্ম দেয়। কি শব্দ অনুকরণের এই চেষ্টায়, মানে শব্দ অনুকরণ করার এই চেষ্টায় মানুষ বাদ্যযন্ত্র তথা গলার যে ষড়যন্ত্র, মানে গলার যে আওয়াজ, তা দ্রুত বিবর্তিত করে ভাষার জন্ম দেয়। মানে আগে এরকম মানুষ বিভিন্ন ভাবভঙ্গি হতো, দিন আস্তে আস্তে ভাষার সৃষ্টি হলো, এটাই এখানে বলেছে। ওকে, এবার কি আমরা প্রথম বাদ্যযন্ত্র পড়বো, অর্থাৎ প্রথম বাদ্যযন্ত্র কী ছিল, এখানটা একটা এমসিকিউ হতে পারে। মানুষের প্রথম সাংগীতিক যন্ত্র ছিল তার নিজের কণ্ঠ। তো এটা একটা এমসিকিউ হতে পারে যে প্রথম যন্ত্র কি, বাদ্যযন্ত্র বা মানুষের প্রথম সাংগীতিক যন্ত্র কি, সেটা কি নিজের কণ্ঠ, মানে নিজের যে ভয়েস, নিজের যে আওয়াজ, এই যে আমি কথা বলছি, আমার যে ভয়েসটা, যে আওয়াজটা, এটাই। ওকে, এবং প্রথম তাল যন্ত্র ছিল কি হাততালি ও পায়ের আওয়াজ। এবার তোমাদের প্রশ্ন করতে পারে যে তাল কি? তাল মানে হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে যে ঘর্ষণ বা কোনো কাজ জিনিসকে টাচ করলে বা ঘর্ষণ করলে যে আওয়াজটা হয়, অর্থাৎ যেমন গিটার বাজানোর সময় গিটারকে আমরা ঘর্ষণ করি বা কোনো টাচ করি, বা তবলা বাজানোর সময় তবলাকে আমরা এভাবে ইয়ে করি না, মানে বাজাই আর কি। বুঝতে পারছো তো কী বলতে চাচ্ছি? মানে হাতটাকে ইউজ করে যে একটা আওয়াজ তৈরি হয়, সেটাই কিন্তু কি তাল বলা হয়। তো প্রথম কী ছিল, প্রথম তো গিটার ছিল না, কিছু ছিল না, তখন কিন্তু এই হাততালি, আমরা হাততালি দিয়ে একটা আওয়াজ হয়, হ্যাঁ, পায়ের যে একটা আওয়াজ যখন হাঁটবে চলে যায় তার একটা আওয়াজ হয়। তো এটাই কিন্তু ছিল কি মানুষের প্রথম কি সাংবিধানিক যন্ত্র। ওকে, ঘেমে যাচ্ছি। যাই হোক, বাঙালির বাদ্যযন্ত্রের চারটি প্রধান রূপ এবার আমরা পড়বো। তো কি চারটি প্রধান রূপ ছিল। ওকে, কী কী? তারযন্ত্র, বায়ুযন্ত্র, ফাঁপা তালবাদ্য ও কি ঘন তালযন্ত্র। তারযন্ত্র কি, তারের সাহায্যে সুর তৈরি করা, মানে তার এক কথা গিটার, এখনকার যুগে গিটার কি তার থাকে না অনেকগুলো স্ট্রিং, যাকে আমরা বলি, তার সাহায্যে শব্দ তৈরি হয়। তো আগেকার যুগে কী ছিল, একতারা, দোতারা, বীণা, সেতারা। ওকে, 2 নম্বর কি বায়ুযন্ত্র, ফু দিয়ে বাতাস প্রবাহিত করে বাজানো হয়, মানে কি বাঁশি, ফু দিয়ে বাজানো হয়, তো বাঁশি, সানাই, শিঙা। এবার কি চামড়ায় ছাওয়া বাদ্য, মানে যাকে আমরা ফাঁপা তালবাদ্য এবং ঘন তালযন্ত্র বলে। ঠিক আছে, তো ফাঁপা তালবাদ্যটা কি, ফাঁপা পাত্রের মুখ চামড়া দিয়ে ঢাকা থাকে, যেমন কি খোল, ঢোল, তবলা। কি যখন তবলা কীভাবে বানায়, পশুর চামড়া শুকিয়ে ওটা দিয়ে বানাইতো নাকি, তো এটাই বলছে এখানে কি চামড়ার ছাওয়া বাদ্য, হ্যাঁ, চামড়া দিয়ে যেটা তৈরি হয়। আর একটা ঘন ও নিরেট যন্ত্র, মানে যে ঘন তালযন্ত্র, এটা কি ধাতু দিয়ে তৈরি নিরেট বাদ্যযন্ত্র, যেমন কি করতাল, ঘুঙুর, কি খঞ্জি, কাসর। তো কি এটা মানে বিভিন্ন ঘন ধাতু দিয়ে যেটা তৈরি হয়, কি ধাতু দিয়ে, যেমন ওই যে ঘুঙুর, যেমন শব্দ করে না, ঘুঙুরের শব্দ, তো এইটা কি, এটা হচ্ছে তোমার ধাতু দিয়ে তৈরি। তো এই চারটা হচ্ছে কি প্রধান মানে বাদ্যযন্ত্রের রূপ বাঙালির। ওকে, আশা করি ক্লিয়ার। এবার পরের পর্ব, তো প্রথম পর্ব আমাদের কমপ্লিট। পরের পর্ব দেখো কী রয়েছে, প্রাচীন ও মধ্যযুগের গীতিধারা। ওকে, তো চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, পাঁচালী, বৈষ্ণব পদবলী, বিবর্তন, এগুলো নিয়ে আমরা এখন পড়ব। ওকে, তো যাই হোক, তো প্রথমে আমরা কী পড়ব, চর্যাপদ, গীতিধারা ও সাহিত্য। আদি গীতি সাহিত্যের সূচনা কীভাবে হয়, দশম থেকে দ্বাদশ শতাব্দী। কবে, দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত কি চর্য বিনিশ্চয়, কি চর্য বিনিশ্চয় গ্রন্থে মোট 51টি পদ বা গান রয়েছে। কি 51টি পদ বা গান, মানে কি গান রয়েছে কি কোথায়, চর্য নিশ্চয় গ্রন্থে। ওকে, 23 জন বৌদ্ধ সহজিয়া সিদ্ধচার্য, যেমন কি লুইপা, কাহুপা, ভুতুকপা, এই পদগুলি রচনা করেন, মানে এরা এই গানগুলি বা পদগুলি রচনা করেন। ওকে, মানে যেমন আমি 3টা এখানে উদাহরণ দিলাম, এরকম 23 জন ছিল। ঠিক আছে, প্রতিটি পদের শীর্ষে নির্দিষ্ট রাগের নাম থাকায় এগুলি যে গান ছিল তা সুনির্দিষ্ট। কি প্রতিটি পদ ছিল, মানে প্রত্যেকটি জায়গায় আমরা এই যে গান বলছি বা পদ বলছি, এর নির্দিষ্ট রাগের নাম থাকায়, রাগের নাম ছিল, যার কারণে একে আমরা কী বলছি, একে আমরা সুনির্দিষ্টভাবে গান বলছি। ওকে, এবার কি চর্যাগীতি সাহিত্য 6টি সঙ্গীতাঙ্গ, কি স্বর ও বিরুদ্ধ। প্রথমে দুটি কী কী, মূল সুর ও গুরুর প্রশংসা ও কি শ্রুতিবাচক বাকমালা। তবে কি পদ ও তেনক, এটা কি মূল তত্ত্বকথাযুক্ত পদ, শ্রোতার শুভকামনে মঙ্গলবাচক শব্দ। আর কি পাঠ ও তাল, বাদ্যযন্ত্রের জন্য তালের বোল উচ্চারণ এবং কি ছন্দের নির্দিষ্ট তাল। তো এই 6টা কি, এটা চর্যাগীতি সাহিত্য মানে 6টি সঙ্গীতাঙ্গ। ওকে, এবারে কি শ্রীকৃষ্ণ কীর্তন, এখানে কি আদি মধ্যযুগের নাট্যগীতি থেকে একমাত্র প্রমাণ্য নির্দেশন কি, বড়ু চণ্ডীদাস রচিত এই কাব্য আদি মধ্যযুগের একমাত্র প্রমাণ্য বাংলা সাহিত্য। তো এটা কি একমাত্র প্রমাণ্য বাংলা সাহিত্য, কি এই যে কি বড়ু চণ্ডীদাসের রচিত এই কাব্য কি আদি মধ্যযুগের একমাত্র প্রমাণ্য কি
বাংলা সাহিত্য। ওকে, তবে কি নাট্যগীতি রূপ কৃষ্ণ ও রাধা ও বড়াই এই তিনটি চরিত্রের উক্তি প্রযুক্তির মাধ্যমে নাটকীয়ভাবে কাহিনী পরিচালিত হতো। ওকে, অভিনয় নির্দেশ পদের শীর্ষভাগে সংস্কৃত অভিনয়ের নির্দেশ থাকায় গাওয়ার সাথে সাথে অভিনয়ও চলতো, মানে গান গাইতো সঙ্গে সঙ্গে অভিনয় চলতো। একটা ব্যতিক্রম ছিল, সেটা ব্যতিক্রম কি কেবল কি রাধা বিরহ অংশটি, যেটা অভিনয়হীন, মানে কোনো অভিনয় করা হয়নি, কিন্তু শুধুমাত্র গেওয়া হয়েছিল, মানে শুধুমাত্র গাওয়া হয়েছিল। ওকে, তো এটা কি শ্রীকৃষ্ণ কীর্তন, এখানে এই যে 4টা পার্ট ছিল এভাবে আমরা সেটা আগে দেখতে পেরেছি। ওকে, তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল তত্ত্ব 418টি পদের সংখ্যা, অর্থাৎ গান যাকে আমরা বলে থাকি। হ্যাঁ, কি রাগরাগিনীর বৈচিত্র্য কীর্তন কাব্যে মোট 32টি রাগরাগিনীর স্পষ্ট নিদর্শন পাওয়া যায়। কয়টা রাগরাগিনীর স্পষ্ট নিদর্শন পাওয়া যায়, এটা একটা এমসিকিউ হবে, সেটা কি 32টা। ওকে, প্রধান রাগগুলির মধ্যে উল্লেখযোগ্য কী ছিল? কেদার, বসন্ত, বিভাস, বেলাবলি, ভাটিয়ালি, ভৈরবী, মল্লার, আহের, কুকু মানে ককু ও কি পোড়া, দেশাক, এগুলি কী ছিল? এগুলি ছিল হচ্ছে প্রধান কি রাগ। ওকে, তো মোট 418টি পদ ছিল এবং রাগরাগির বৈচিত্র্য, মানে কতগুলি রাগরাগিরি ছিল সেটা হচ্ছে কয়টা? 32টি। আশা করি ক্লিয়ার তোমাদের। এবার কি পাঁচালী সুর ও মঙ্গল কাব্য। ওকে, পাঁচালী গীতিধারা অনুদিত মহাকাব্যগুলি পাঁচালীর লোকসুরে গাওয়া হতো। কীভাবে গাওয়া হতো? পাঁচালীর লোকসুরে, যেমন কি কৃত্তিবাসের শ্রীরাম পাঁচালী, কবীন্দ্র পরমেশ্বরের পাণ্ডব বিজয় পাঁচালিকা। ব্যবহৃত ছন্দ কি? পয়ার, মহাপয়ার, ত্রিপতি ও লাচারি। এগুলো হচ্ছে ছন্দ। আর কি মঙ্গল গীতি ও পরিবেশনা। মঙ্গল কাব্যগুলি দেবদেবীর মহত্ব সূচক। এগুলি কৌশিকী রাগে বা কি লাচারি ছন্দে বিলম্বিত লয়ে গাওয়া হতো। কীভাবে গাওয়া হতো? বিলম্বিত লয়ে কি লাচারি ছন্দে ও কি কৌশিকী রাগে। ঠিক আছে, ওকে, সচরাচর 16টি পালায় বিভক্ত হয়ে 8 দিন ধরে আহরাত্র গাওয়া হতো। কয়দিন ধরে আহরাত্র গাওয়া হতো? 8 দিন ধরে আহরাত্র গাওয়া হতো। এটা হচ্ছে কি বৈষ্ণব পদবলীয় কীর্তন, কি শ্রী চৈতন্য পরবর্তীত কীর্তন ধারা। কবি জয়দেবের গীত গোবিন্দম কাব্যের, এটা কার রচয়িতা? জয়দেবের, কবি জয়দেব। কাব্যের অনুপ্রেরণায় বৈষ্ণব পদাবলী গড়ে ওঠে। কী গড়ে ওঠে? বৈষ্ণব পদাবলী গড়ে ওঠে। কার অনুপ্রেরণায়? সেটা কি কবি জয়দেবের গীত গোবিন্দম কাব্যের অনুপ্রেরণায়। শ্রী চৈতন্যের কীর্তনকে প্রধানত 2টি ভাগে ভাগ করা হয়। এটা কি নাম সংকীর্তন, ঈশ্বরের নাম জপ করা, এবং আরেকটা কি লীলা কীর্তন বা কি রস কীর্তন। এগুলো কি পর্যায়ভিত্তিক পুনঃলীলা। ওকে, কীর্তনের প্রধান অঙ্গ 5টি ছিল। এটা কি কথা, দোহা, আখর, তুক ও ছুট। আর ষষ্ঠ অঙ্গ 8টি ছিল ঝুমুর, কিন্তু এই মেন ছিল এই 5টি। ওকে, আশা করি ক্লিয়ার। টোটাল কটা ছিল? টোটাল 6টা ছিল। তো যাই হোক, এইটুকু পর্যন্ত আমরা বললাম। তো এখানে ইন ডিটেলস ছিল না সত্যি কথা বলতে গেলে, একদম উপর থেকে মোটামুটি যেটুকু ইম্পর্টেন্ট এগুলো আমি এনে রেখেছি। তো এই যে ইয়েলো কালি যেগুলি করা থাকবে সেটা খুবই ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা অবশ্যই পড়ে নেবে, মুখস্থ করে নেবে, এমসিকিউ করে আসতে পারে। এর পরের পার্টে আমরা আরও ডেপথে যাওয়ার চেষ্টা করবো। ওকে, এবং এই পার্ট থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে যে এটার মানে বুঝতে পারে নেবে কি বা কোনো সমস্যা থাকে, তো অবশ্যই কমেন্টে জানাবে, আমরা নেক্সট পার্টে ওটা কভার করবো। ওকে, অ্যান্ড যাই হোক, এবার আমরা মেইন যেটা আর কি এমসিকিউ 30টা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ করি। যাই হোক, তো চলো মোস্ট ইম্পর্ট্যান্ট 30টা এমসিকিউ করি, এরপরে আমরা বেশি এমসিকিউ আনতে পারি পরের ক্লাসে, ডিপেন্ড করবে ওটা। হ্যাঁ, মানুষের আদিমতম শিল্প কোনটি? সেটা কি সঙ্গীত। তো মানুষের আদিমতম শিল্প কোনটি? সেটা হচ্ছে কি সঙ্গীত। এবার কি আদিম যুগে মানুষের ভাষার বিকাশ কিভাবে সন্তুষ্ট হয়েছিল, মানে কীভাবে হয়েছিল? সেটা কি সঙ্গীতের সূত্রে না, আমরা বললাম না, সঙ্গীতের সূত্রে কি মানুষের ভাষার বিকাশ ঘটেছিল। মানুষের প্রথম সাংগীতিক যন্ত্র কোনটি? সেটা কি কণ্ঠ, নিজের কণ্ঠ, তাই না? নিজের কণ্ঠ তো পড়েছিলাম আমরা, নিজের কণ্ঠ। তবে কি মানুষের প্রথম তালযন্ত্র হিসেবে কোনটি ধরা হয়? সেটা কি হাততালি ও পা ফেলার আওয়াজ। জানোই তোমরা, ভারত ও বাংলাদেশের যাবতীয় বাদ্যযন্ত্রটি কয়টি ভাগে ভাগ করা যায়? 4টি ভাগে ভাগ করা যায়। কয়টি? 4টি ভাগে ভাগ করা যায়। আমরা পড়েছিলাম 4টি ভাগে ভাগ করা যায় কিন্তু আমাদের বাদ্যযন্ত্র। এবার কি খোল, চোল, তবলা, শ্রেগির, মানে শ্রেগির না, এটা শ্রেণী হবে, মানে কোন শ্রেণী বাদ্যযন্ত্র? এগুলো হচ্ছে কি মধ্যে ফাঁপা ও চামড়া ছাওয়া তালবদ্ধ। কি এটা চামড়া দিয়ে তৈরি হয় না? তবলা, খোল, চোল এগুলি। তবে কি করতাল, ঘুঙুর, খঞ্জনি এগুলো কোন ধরনের বাদ্যযন্ত্র? এটা তো যে নিরেট ও ঘন তালযন্ত্র, বললাম না, নিরেট ও ঘন তালযন্ত্র, মানে কি ধাতু দিয়ে আর কি যেটি তৈরি হতো। ওকে, তবে এটা কি ছাপাখানার পূর্ব সময়ে মানুষের সাহিত্য প্রধানত কিসের উপর নির্ভর ছিল? সেটা কিসের উপর? মৌখিক ঐতিহ্যের উপর নির্ভর ছিল। বাংলা সাহিত্যের আদিমতম লিখিত নিদর্শন কোনটি? সেটা হচ্ছে চর্যাপদ। কি চর্যাপদ? ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তারপর প্রশ্ন কি? সেটা হচ্ছে কি চর্যা চর্য বিনিশ্চয় গ্রন্থে
চরজগানের মোট সংখ্যা কতগুলি ছিল? 51টি সংখ্যা ছিল। ওকে, কোথায় কেটে গেল না? হ্যাঁ, কয়টা সংখ্যা ছিল? 51টি সংখ্যা ছিল। তোমরা দেখতে পাচ্ছ 51টি, আমি গোল করে দিই। ওকে, 51টি সংখ্যা ছিল। তবে কি যে শ্রীকৃষ্ণ কীর্তন একটু বানানগুলো ইস্যু রয়েছে, হ্যাঁ, কারণ একটু এআইডি করা হয় তো একটু বানানটা সমস্যা করে দেয়। আমরা এরপর থেকে এটা ঠিক করার চেষ্টা করব। তো কি শ্রীকৃষ্ণ কীর্তনের কোন অংশটি অভিনয়ের প্রয়োজন ছিল না? কোন অংশটি? রাধা বিরহ। ওখানে কী হয়েছিল? কোনো অভিনয় হয়েছিল না, শুধু কী হয়েছিল? শুধু খালি ওই সঙ্গীত অর্থাৎ গানটা গাওয়া হয়েছিল। ওকে, তবে কি অনুদিত রামায়ণ, মহাভারত বা ভগবতের কাহিনীগুলি কোন সুরে গাওয়া হতো? পাঁচালির সুরে। কিসে? পাঁচালির সুরে। তবে কি কৃত্তিবাস ওঝা, এটা কিন্তু ওঝা, ওকে, ও জয়কার ওঝা রচিত রামকথার নাম কী ছিল? কী ছিল? শ্রীরাম পাঁচালী। হ্যাঁ, শ্রীরাম পাঁচালী। তারপর কি মহাভারতের প্রথম অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর দাসের কার্যের নাম কী ছিল? তার কার্যের নাম কী ছিল? পাণ্ডব বিজয় পাঞ্চালিকা। তবে কী ছিল? মঙ্গল কাব্যগুলি মূলত কোন মৌলিক ছন্দে গাওয়া হতো? কি? লাচারি মৌলিক ছন্দে কিন্তু গাওয়া হতো। ওকে, তো আমরা পড়লাম, এরপরে আমরা পড়বো, ঠিক আছে না? ওকে, ডাবল হয়ে গেছে, এটা দেয় আপনার না। তবে আমরা পড়বো হচ্ছে কি পড়াটা কি মঙ্গল কাব্য সচরাচর কয়টি পালায় বিভক্ত থাকতো? 16টি পালায় বিভক্ত থাকতো। ওকে, কবি জয়দেবের কোন রাজার সভাকবি ছিলেন? মানে কবি জয়দেব কোন রাজার সভা কবি ছিলেন? সে কি? লক্ষণ সেনের কিন্তু কী ছিলেন তিনি? সভাকবি ছিলেন। কবি জয়দেব গোস্বামী বাসভূমি কোথায় ছিল? তার বাসভূমি ছিল কোথায়? কেন্দু বিলম্ব গ্রামে। কোথায়? কেন্দু বিলম্ব গ্রামে। বিষয় অনুসারে বৈষ্ণব পদাবলীকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এটা 3 আর এটা 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। মারাঠি ভক্তকবি তুকারামের কীর্তন জাতীয় রচনার নাম কি? কী নাম? তার নাম হচ্ছে কি? অভঙ্গ। ওকে, অভঙ্গ। তবে কি শ্রী চৈতন্যদেব কীর্তনের প্রধান দুই ভাগে ভাগ করা, প্রধানত কোন দুই ভাগে ভাগ করেছিলেন? সেটা কি? নামস্য কীর্তন আর একটা কি? লীলা কীর্তন। দুই রকম। নামস্য কীর্তন মানে হচ্ছে যে ঈশ্বরের নাম দিয়ে যেটা কীর্তনটা হতো, আর লীলা কীর্তন মানে কি? যেটা আগে প্রচলিত মানে সচরাচর যে কীর্তনটা হয়ে থাকতো ওইটা, ঠিক আছে? এবার কীর্তনের গানের প্রধান অঙ্ক কয়টি? অঙ্ক কয়টি? 5টি। টোটাল তো 6টি, বা তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 5টি পিবিএসে দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে পড়ে নাও। কীর্তনের ষষ্ঠ অঙ্গ হিসেবে কোন নামটির কথা বলা হয়েছে? সেটাকে ঝুমুরের নাম বলা হয়েছে। হ্যাঁ, এবার কি খড়ম পূজা বা গারাম ঠাকুরের গানের সাথে মানুষের কোন বিষয় যোগ্য ছিল? সেটা কি? প্রজনন সংক্রান্ত আকাঙ্ক্ষা ও কি? জাদু বিশ্বাস। ওকে, আর লাস্ট প্রশ্ন আমাদের কি? সেটা হচ্ছে কি মঙ্গল কাব্যগুলি সাধারণত কতদিন ধরে আরোহণ মাত্র গাওয়া হতো? কতদিন ধরে? 8 দিন ধরে। কতদিন? 8 দিন ধরে। তো আশা করি এরপরে আর নাই, শেষ মোটামুটি। তো ধন্যবাদ এতক্ষণ যে ক্লাসটা দেখে থাকো। একটু হয়তো বানানো ইস্যু ছিল, অ্যান্ড ফার্স্ট টাইম ফেস কাম একটু হয়তো প্রবলেম হতে পারে, আর এরপরে আরও ভালো হবে। অ্যান্ড আমি চেষ্টা করবো তোমাদের। আচ্ছা, ওয়েট, স্ক্রিনটা বড় করে নিই আমার মুখে। হ্যাঁ, একটু দেখো তোমরা আমাকে, একটু ওয়েট করো, আমি সেটিংটা করে নিই, তখন তোমার মেক লাইভ ভাইব্রেন্টটা দেখতে থাকো। আমাদের চ্যানেলের ট্যাগলাইন হচ্ছে মেক লাইভ ভাইব্রেন্ট, মানে মেক লাইভ ভাইব্রেন্ট মানে জানো কি? মেক লাইফ ভাইব্রেন্ট মানে হচ্ছে তোমাদের জীবনকে উজ্জ্বল করে দেওয়া। পড়াশোনা করে চাকরি বাকরি পেয়ে বা ভালো রেজাল্ট করে বাবা মার মন উজ্জ্বল করো, নিজের জীবনটা তো রঙে ভরে এনো, এটাই আমাদের ট্যাগ লাইন। ওকে, তো যাই হোক, হ্যাঁ, ধন্যবাদ সকলকে। এই দাঁড়াও, হ্যাঁ, ধন্যবাদ সকলকে। আশা করি ভালো লেগেছে আজকে আমাদের ক্লাসটি। একটু ইস্যু হতেই পারে, এরপরের দিন থেকে আমরা আরও একটু ডেপটে আনবো, বা না ডেপটে আনবো কি আনবো না সেটা অবশ্যই জানাবে। অ্যান্ড এমসিকিউগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। মোস্ট ইম্পর্টেন্ট, এভাবে তোমরা ধরো 2টা পেজ থেকে 30টা এমসিকিউ আমি বের করেছি। এভাবে তোমাদের সম্পূর্ণ যখন আমি চ্যাপ্টারটা কমপ্লিট করবো, তাহলে কতগুলো এমসিকিউ হয় ভাবো। তো সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট হবে। কেন? কারণ সেগুলি ওই ওভারঅল কোনো জায়গা থেকে ছাপিয়ে নেওয়া হয়নি, যে কপি পেস্ট করা হয়নি, লাইন বাই লাইন ঘেটে করা হয়েছে। তো এই যে এমসিকিউগুলো বের হবে, সেটা আমরা অবশ্যই তোমাদের পরবর্তীকালে আরও ভালো করে পিডিএফ প্রোভাইড করবো। সেগুলি প্ল্যানিং চলছে এবং আরও মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করে দেবো, যাতে ওগুলো দেখে গেলে এক্সামে কমন আছে, তাই না? কারণ কমনটাই তো মেন ধরে গেছে, কারণ এমসিকিউ বেশ তোমাদের এক্সাম, তাই না? তো এটা একটা ব্যাপারে গেল। অ্যান্ড অবশ্যই এই যে আজকের যে পিডিএফটি, এটি কিন্তু পিপিটি। ওকে, এটা তো পিডিএফ না, এটা পিপিটি। তারপর তোমরা পিপিটি প্রোভাইড করছি, কারণ পিডিএফ এখন রেডি করা হয়নি, টাইম মতন সেটার ব্যবস্থা চলছে। তো এই পিপিটিটা তোমাদের পেতে চাও, তো অবশ্যই কী করতে হবে? ডিসক্রিপশন বক্সে যাও, ওখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে। টেলিগ্রাম গ্রুপে জয়েন হও এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও। টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার সুবিধা কী হবে? পিডিএফটি
মানে তোমরা আগের প্রিভিয়াস সব পিডিএফ পেয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়তো আগের পিডিএফ পাবে না, বাট আমরা ড্রাইভের লিঙ্ক দেওয়ার চেষ্টা করছি ডেসক্রিপশন বক্সে, তো সেখানে তোমরা পেয়ে দেবো। বাট মোস্ট ইম্পর্টেন্ট টেলিগ্রাম প্লাস হোয়াটসঅ্যাপ দুটোতে জয়েন করো, এবং তোমাদের কোন পিডিএফ লাগবে আগের ক্লাসে সেটা যদি আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে জানিয়ে দাও, ওপেন করা রয়েছে গ্রুপ, সেরকম আমরা কিন্তু পাঠিয়ে দেবো। ওকে, তো আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, মোস্ট ইম্পর্টেন্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই ঢুকবে, এবং পাশাপাশি পিডিএফ যদি ভালোভাবে পেতে চাও, পিডিএফ বা পিপিটি টেলিগ্রামে অবশ্যই ঢুকবে। এবং যারা সায়েন্সের স্টুডেন্ট, ম্যাথও চলছে আমাদের এখানে, তো ম্যাথটাও তোমরা অবশ্যই ভালোভাবে দেখবে, খুব সুন্দরভাবে পড়ানো হচ্ছে ম্যাথ। ওখানে তোমাদের 30 মিনিটসের মধ্যে পুরো কনসেপ্ট ক্লিয়ার করা হচ্ছে, দেন তারপরে 15টা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন করে দেওয়া হচ্ছে ওই চ্যাপ্টার থেকে। ওই 15টা কোশ্চেনের মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। 15টা মানে টাইপ রয়েছে ওখানে, তোমরা আমাদের যে ম্যাথ টিচার রয়েছে তাকে দেখেছো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। অ্যান্ড এর পাশাপাশি যারা আর্টসের স্টুডেন্ট রয়েছে, তোমাদের জন্য আর একটা ভালো খবর, যে জিওগ্রাফি নিয়ে আমি আসছি সামনে, জিওগ্রাফির ওয়ান শটের মাধ্যমে কমপ্লিট করবো 5টা ভিডিওতে। ওকে, এটা নিয়ে অ্যানাউন্সমেন্ট হবে। আপাতত যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তারা মেবি জেনেই গেলে, যারা আর্টসের স্টুডেন্ট রয়েছে বা যারা জানলে না, মানে কেটে দিয়েছো এতক্ষণ ধরে ভিডিওটা, তাদের কিছু বলার নেই। যখন মানে অ্যানাউন্সমেন্ট হবে তখন তোমরা দেখতে পাবে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ লাস্টের 30 দিন কিন্তু এখানে ধামাকা হবে। ওকে, তো চলো আজকের জন্য এইটুকুই থাক। আর ভিডিওটা তোমাদের দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, অ্যান্ড দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থাকো। ওকে।